আচ্ছা দেখো এগুলো কতদিনটা আমি একটু আরেকবার আলাপ করে নেই হালকা করে, যে প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আমরা কি বলছিলাম, ক্ষেত্রের জন্য একটা সমীকরণ থাকে যেটাকে আমরা বলি ক্ষেত্র সমীকরণ। প্রত্যেকটা ক্ষেত্রের জন্য একটা সমীকরণ থাকে, সেটা হলো ক্ষেত্র সমীকরণ। ওই ক্ষেত্র সমীকরণকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পরিবর্তন পাওয়া যায়, যে ওই ক্ষেত্রের পরিবর্তন কত, সেই পরিবর্তনটা বিভিন্ন দিকে হয় জন্য আমরা এক্স অক্ষের দিকে ডি ডিএক্স নেই, ওয়াই অক্ষের দিকে ডি ডিওয়াই, আর জেড অক্ষের দিকে ডি ডিজেড, এই পরিবর্তন। আর তিনটাকে তিনটা অক্ষ বোঝানোর জন্য আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ ইউজ করা হয় একক ভেক্টর হিসাবে। এই তো এইখানে আসো, প্রথমে কি বলা আছে দেখো, এগুলো আমি যা যা বলছি সেগুলো এখানে লেখা আছে। 1 নম্বর অঙ্কটা আসো, 1 নম্বর অঙ্কে বলছে দুইটা ভেক্টর, দেখো 1 নম্বর অঙ্কটা খেয়াল করো, দুইটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর, তাহলে ডি ডিটি অফ এ ডট বি, মানে এ আর বি কে ডট গুণ করতে হবে, তারপরে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডি ডিটি মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো আসো দুইটাকে আমরা আগে ডট করে নেই, তাহলে এ ডট বি একবারে লিখবো। দেখো ডট করলে কি হয়, আই এর সাথে আই ডট হয়, তাহলে 5t কিউব, আই আই থাকে না, এইটুকু তো এখন পারারই কথা। জে এর সাথে জে ডট হবে, তাহলে টি টি এর উপরে টি স্কোয়ার, এবার এখানে টি কিউব ইন্টু 2t প্লাস 1, বুঝতে পারছো না পারো না এইটুকু, 2t টু দি পাওয়ার 4 প্লাস টি কিউব, তাহলে 6t কিউব। কে কে বুঝতে পারো নি এই গুণ, কে কে বুঝতে পারো নি, বুঝতে পারো নি? ও তোমরা ডট গুণ করা হয়নি তোমার এখনো? ও আচ্ছা, ডট গুণের নিয়ম হলো, আচ্ছা আপাতত তাহলে বলে দিই, কোত্থেকে আসছে সেটা জিজ্ঞাসা করো না, ওটা পরে বোঝাবো না। আই এর সাথে আই গুণ করলে আই আই থাকে না, শুধু ধ্রুবক দুইটা গুণ হয়, আই এর সাথে আই গুণ, তাহলে টি স্কোয়ার, 5t মিলে টি কিউব। এবার জে এর সাথে জে গুণ করলে টি এর সাথে টি গুণ করে হলো টি স্কোয়ার, এবং এই কে এর সাথে কে এর অংশ 2t প্লাস 1 আর টি কিউব, এই দুইটা গুণ করে হয়ে গেল এইটা। এবার আমরা করব ডিফারেন্সিয়েশন, ডি ডিটি অফ এ ডট বি, এ ডট বি করে যেটা আসছে তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে লেখো ডি ডিটি অফ এই পুরোটা, এই একবারে ডিফারেন্সিয়েশন কে বলতে পারবে বলো দেখি, মানে এই লাইনটা কি হবে বলো, এক এক করে জিজ্ঞাসা করি। প্রথমটুকু বলো, প্রথমটুকু কি হবে, মনে মনে হিসাব করো, করে আমাকে কত হবে সেটা বলো। 8 ইন্টু 18t স্কোয়ার, হ্যাঁ ও 18 বলছো তুমি, আচ্ছা তাহলে ঠিক আছে, হ্যাঁ 3 6 18, তাহলে 18t স্কোয়ার। কে বুঝতে পারো নি, বুঝতে পারো নি? এই তো বুঝবাই না তো, গতদিন আসলে খুব ভালো হতো। একটা ডিফারেন্সিয়েশনের সূত্র আমরা আলাপ করছিলাম, যেটা হলো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে 6 এর মতো আলাদা আছে, মানে এটা মূলত হয়েছে এরকম, 6 আলাদা, টি কিউবের জন্য দেখো পাওয়ার সামনে আসছে কিউব, পাওয়ার থেকে 1 বিয়োগ, এটা হলো ডিফারেন্সিয়েশন। তাহলে পরেরটা কি হবে দেখো, টি থাকলো, 4 সামনে আসবে, টি এর উপরে কিউব, পাওয়ার থেকে 1 কমে যাবে, এখানে আবার 2 সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমবে, এটা হলো ডিফারেন্সিয়েশন। তাহলে 3 6 18t স্কোয়ার 8t কিউব প্লাস 2t, এটাই হয়ে গেছে আমাদের অ্যান্সার, এটাই হলো ডিফারেন্সিয়েশন। এরপরে বের করতে বলছে কি, ডি ডিটি অফ এ ক্রস বি, ডি ডিটি অফ এ ক্রস বি, তাহলে তোমার আগে করতে হবে দুইটা ভেক্টরের ক্রস গুণ, করতে পারো না পারো না? পারো না, নির্ণায়ক দিয়ে করতে হবে। দেখো খুবই সহজ, এই যে উপরে আমরা আই জে কে দিয়ে দিলাম, এবার কার সাথে কাকে ক্রস করবো, এর সাথে বি কে, তাহলে এ আই এর সাথে কি আছে টি স্কোয়ার, এই যে আই এর নিচে টি স্কোয়ার, জে এর নিচে কি আছে টি, কে এর নিচে কি আছে 2t প্লাস 1, এরপরে বি, বি এর আই এর নিচে কি আছে 5t, জে এর নিচে কি আছে শুধু টি, এখানে কি আছে টি কিউব, এই ঠিক আছে। এবার নির্ণায়ক করো, নির্ণায়ক তো পারো, নির্ণায়ক, তাহলে আই যখন ধরবা, আই ধরলে এই বরাবর গুণ, তাহলে টি এর সাথে টি কিউব, তাহলে টি টু দি পাওয়ার 4 মাইনাস এই বরাবর গুণ, তাহলে 2t স্কোয়ার মাইনাস টি। যে যখন নিব এই সারি কলাম বাদ, টি স্কোয়ারের সাথে টি কিউব, তাহলে টি টু দি পাওয়ার 5 মাইনাস, একবারে করে দিচ্ছি 10t স্কোয়ার মাইনাস 5t, টি কিউব মাইনাস 5t স্কোয়ার। এই তাহলে যোগ বিয়োগ করার মতো কিছু আছে নাই, তাহলে এবার চলে আসো, ডি ডিটি অফ এ ক্রস বি,
তাহলে টি এর সাপেক্ষে এ ক্রস বি এই যে লাইন আছে এর ডিফারেন্সিয়েশন। তাহলে আসো আই এর জন্য এইটুকু আমরা আলাদা ডিফারেন্সিয়েশন করব, এইটুকু আলাদা, এইটুকু আলাদা। তাহলে এই ডিফারেন্সিয়েশনটা কি হবে? টি টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কি হবে বলো? 4t কিউব। পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। তাহলে 2t স্কয়ার কি হবে? মাইনাস 4t মাইনাস 1। টি এর ডিফারেন্সিয়েশন হবে 1। কেন 1 হবে? এই যে সূত্র দেখো, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 যদি সামনে আসে 1 থেকে 1 বিয়োগ, তাহলে কি সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, এই জন্য। এরপরে আসো যে মাইনাস জে ক্যাপ টি টু দি পাওয়ার 5, 5t টু দি পাওয়ার 4 মাইনাস 20t মাইনাস 5 প্লাস কে ক্যাপ, তাহলে 3t স্কয়ার মাইনাস 10t হয়ে গেছে। যেই দুইটা জিনিস আমাদেরকে বের করতে বলছিল সেই দুইটা আমরা বের করে দিছি। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে কি বলছিলাম? গ্রেডিয়েন্ট হলো স্কেলার ক্ষেত্রের পরিবর্তন। গ্রেডিয়েন্ট মানে স্কেলার ক্ষেত্রের পরিবর্তন। তাহলে দেখো এই গ্রেডিয়েন্টের কিছু অঙ্ক দেওয়া আছে, দেখো একটা অঙ্ক করে দিব, একটা। দেখো গ্রেডিয়েন্টের মধ্যে একটা করে দিব প্রথমটা, বাকিগুলো নিজে নিজে করবা। হ্যাঁ, একটাই করে দিব না? সেটাও দিব না। 2z মাইনাস 2z, এই কি আছে বলো? 2z মাইনাস এক্স কিউব ওয়াই। এইটা হলো একটা ক্ষেত্র, স্কেলার ক্ষেত্রের ফিল্ড ইকুয়েশন। এটা ফাই, ফাই এটাকে বলে ফাই, এটা বলে ফাই। আচ্ছা, তাহলে দেখো এইটা হলো একটা স্কেলার ক্ষেত্রের ক্ষেত্র সমীকরণ। স্কেলার ক্ষেত্রের একটা ক্ষেত্র সমীকরণ বের করতে বলছে কি, প্রশ্নের দিকে খেয়াল করো। হলে ডেল ফাই, এই ডেল ফাই মানেই বোঝায় গ্রেডিয়েন্ট, এটা বের করতে হবে। এই ডেল মানে কি? এটা কি ছিল? এটা ডেলটা কি ছিল? ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটর বা নাবলা, ভেক্টর অপারেটর বা নাবলা। ডেলের উপরে ভেক্টর চিহ্ন থাকুক বা না থাকুক, এটা সবসময় ওই ভেক্টর অপারেটরকেই বুঝাবে। তাহলে এই ডেল কি ছিল বলো? ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। এটাই ছিল সেই জিনিস যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর দিকে পরিবর্তন বুঝাবে, আই মানে হলো এক্স অক্ষের দিকে, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন জে মানে ওয়াই অক্ষের দিকে, জেড অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন জেড অক্ষের দিকে, কে মানে জেড অক্ষের দিকে। এটাই হলো সেই ভেক্টর অপারেটর বা নাবলা। এখন বের করতে বলছে এইটা গুণ, তাহলে এর সাথে এটাকে আমরা গুণ করে দিই। আসো, গুণ করে দিলে কি হবে? ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে ডট। এবার আসো এটা 2z মাইনাস এক্স কিউব ওয়াই। তাহলে এই গুণটা কিভাবে হবে বলো? এই গুণ ডট গুণ হবে না ক্রস গুণ হবে? ডট গুণ হবে না ক্রস গুণ হবে বলো? ডট গুণও হবে না, ক্রস গুণও হবে না। ডট গুণ ক্রস গুণ কাদের মধ্যে হয়? ভেক্টর ভেক্টরের মধ্যে হয়। এখানে তো একটা ভেক্টর একটা স্কেলার, এটা তো ভেক্টর না। ডট গুণ ক্রস গুণ কাদের মধ্যে হয়? ভেক্টরের সাথে ভেক্টর। কিন্তু এখানে তো একটা অংশ ভেক্টর একটা স্কেলার। ধরো তোমাকে এরকম একটা ভেক্টর দিল যে 4i প্লাস 3j প্লাস 2k, বললো এই ভেক্টরের সাথে 2 গুণ করো, তাহলে কীভাবে গুণ করবা? সাধারণ নিয়মে সবার সাথে গুণ, 4 দুগুণে 8, 8i 6j 4k, তাহলে এখানেও সেমভাবে গুণ হবে। তাহলে এক্স এর সাথে আই এর সাথে একবার, তাহলে ডেল ডেল এক্স অফ 2z মাইনাস এক্স কিউব ওয়াই আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই 2z মাইনাস এক্স কিউব ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ 2z মাইনাস এক্স কিউব ওয়াই কে ক্যাপ। দেখো বুঝতে পারছো? এবার হবে ডিফারেন্সিয়েশন।
দুইটা জিনিস যদি বিয়োগ অবস্থায় থাকে তাহলে তাদের ডিফারেন্সিয়েশন কি হয়? আলাদা হয়ে যায়। যোগ থাকলে বা বিয়োগ থাকলে, গতদিন আমরা এরকম একটা নিয়ম দেখছিলাম না, যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 7, তাহলে কি হবে 10 এক্স টু দি পাওয়ার 9 প্লাস 7 এক্স টু দি পাওয়ার 6। এরকম যে যদি ডিফারেন্সিয়েশনের ভিতরে দুইটা জিনিস যোগ থাকে তাহলে দুইটার জন্য আলাদা ডিফারেন্সিয়েশন হবে, আলাদা সূত্র পড়বে, দুইটার জন্য সূত্র পড়বে আলাদা। তাহলে দেখো দুইটা বিয়োগ আছে, তাহলে বিয়োগের ক্ষেত্রেও সেম সূত্র কি পড়বে? আলাদা পড়বে। তাহলে সূত্র যদি আলাদা পড়ে, এক্স এর সাপেক্ষে একবার আমাকে 2z এর ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার এক্স এর সাপেক্ষে এইটার ডিফারেন্সিয়েশন করতে হবে। বুঝো ভালো করে, যখন আমি এক্স এর সাপেক্ষে 2z এর ডিফারেন্সিয়েশন করব, ডেল ডেল এক্স বা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে কি? পরিবর্তন। কোন দিকে? এক্স এর দিকে। তো এখানে তো এক্সই নাই, তাহলে এক্স এর দিকে পরিবর্তন কেমনে হবে? তুমি এক্স এর দিকে যাওই নি, তাহলে তো এক্স এর দিকে কোনো পরিবর্তন পাবা না। এখন তোমাকে আসে কেউ জিজ্ঞাসা করলো যে বাবা তোমার অনার্সের রেজাল্ট কি, তখন তুমি কি উত্তর দিবা? তুমি তো পরীক্ষাই দাওনি এখনো, তোমার তো পরীক্ষা দেওয়ার এখনো সময় আসেই নি। সময় আসলে না তুমি পরীক্ষা দিবা, তারপর তোমার রেজাল্ট আসবে। তো ঠিক সেম ভাবে যে এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন তুমি করবে, এখানে তো এক্স নাই, তাহলে এক্স না থাকলে তো এক্স এর দিকে পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না। তার মানে এক্স এর দিকে কোনো পরিবর্তন নাই, 0। মাইনাস এক্স এর সাপেক্ষে যখন আমি ডিফারেন্সিয়েশন করব, দেখো এর ভিতরে এক্স আছে না নাই? তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন হবে এক্স কিউবের জন্য 3x স্কয়ার। এই আর ওয়াইটা ওয়াই এর মতো থাকলো, কারণ কি? ওয়াইটা এক্স কিউবের সাথে ছিল, ওয়াই এর কোনো পরিবর্তন হবে না, এক্স এর সাপেক্ষে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। বুঝছো না? এই যে ধরো এরকম 10x টু দি পাওয়ার 9, তাহলে 10 10 এর মতো থাকলো, সূত্র পড়বে শুধু x টু দি পাওয়ার 9 এর উপরে, তাহলে 9x টু দি পাওয়ার 8, তাহলে 90x টু দি পাওয়ার 8 এরকম। তাহলে y এর মতো থাকলো, x কিউবের জন্য সূত্র ফেলে দাও 3x স্কয়ার প্লাস, এবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখানে y আছে নাই, 0 মাইনাস এখানে y আছে আছে, তাহলে ডিফারেন্সিয়েশন কি হবে? y এর জন্য 1, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তার সাপেক্ষে সেটা 1 হবে। যেমন ওই যে d dx অফ x, তাহলে x এর উপরে কিছু নাই মানে কি আছে? পাওয়ার 1, তাহলে 1 সামনে আসলো, x এর উপরে 1 মাইনাস 1 x টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, তাহলে এই জন্য y এর সাপেক্ষে yটা 1 হয়ে গেছে। এরপরে আসো z, এখানে z আছে, তাহলে z এর ডিফারেন্সিয়েশন কি হবে? 1 খালি 2 থাকবে, হ্যাঁ, কারণ z এর সাপেক্ষে z আবার 1 হবে, y এর সাপেক্ষে y 1, x এর সাপেক্ষে x 1, তার মানে কি z এর সাপেক্ষে z 1। 2 মাইনাস এখানে z আছে নাই, 0, তাহলে k ক্যাপ, তাহলে মাইনাস 3x স্কয়ার y মাইনাস x কিউব j প্লাস 2k, এইটাই আমাদের হয়ে গেছে। তাহলে এইটা আমরা কি বের করছি? এইটার নামই হলো গ্রেডিয়েন্ট, এইটাকেই বলে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই গতদিন আসলে তুমি গতদিন কি পড়ালাম তাহলে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই গ্রেডিয়েন্ট। টেম্পারেচার বা স্কেলার ক্ষেত্রের পরিবর্তন, স্কেলার ক্ষেত্র যখন আমরা স্কেলার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হিসাব করব, সেই স্কেলার ক্ষেত্রের যে পরিবর্তন সেটাই হলো গ্রেডিয়েন্ট। স্কেলার যেমন দেখো, এই যেটা একটা ছিল স্কেলার ক্ষেত্র, ওই যে আমরা গতদিন কি করছিলাম, একটা টেম্পারেচারের ইকুয়েশন নিয়েছিলাম, এরকম একটা ইকুয়েশন হলো এইটা। তাহলে এই ইকুয়েশনটা পরিবর্তন হবে কিভাবে? এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে, জেড অক্ষের দিকে। তো ওই পরিবর্তনটাই আমরা বের করলাম, এটাই সেই পরিবর্তন। এখন যদি তুমি এখানে বিন্দু বসায় দাও, তাহলে তুমি সেই বিন্দুতে পরিবর্তন বের করতে পারবা। হ্যাঁ, স্কেলার ইকুয়েশনেরই শুধু গ্রেডিয়েন্ট করা যায়, শুধু স্কেলারের জন্যই। ডাইভারজেন্স বা কার্ল, আরও দুটো জিনিস আমরা পড়বো, সেগুলো ভেক্টরের জন্য। ক্ষেত্র দুই প্রকার পড়ছিলাম না আমরা, একটা স্কেলার ক্ষেত্র, একটা ভেক্টর ক্ষেত্র। তুমি একটা কাজ করো, গতদিনের জন্য ভালো একটা ভিডিও করা আছে, যদি একটু বুঝতে কষ্ট হবে, বা তারপর আমি তোমাকে অ্যাড দিলে গ্রুপে, তুমি লিঙ্ক পাবা। ওকে, দেখো তাহলে প্রশ্নগুলো একটু এক নজর দেখে নাও। 2 নাম্বার দেখো, একই প্রশ্ন বলছে যে কোনো স্কেলার ক্ষেত্র সমীকরণ হয় তাহলে ক্ষেত্রটির গ্রেডিয়েন্ট নির্ণয় করো। এইটাই, এই কাজটাই করতে হবে, বাট প্রশ্নের ভাষা 2 রকম, এই জন্য আমি আলাদা করে দিছি যে এইভাবেও তোমাকে জিজ্ঞাসা করতে পারে। এটা শুধু গ্রেডিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ সবগুলোই গুণ করতে হয়। তো এই গুণটা হয় নর্মাল স্বাভাবিক গুণ,
আর বাকি যে দুইটা গ্রেডিয়েন্টকে প্রকাশ করা হয় ডেল ফাই দিয়ে। হ্যাঁ, গ্রেডিয়েন্টকে প্রকাশ করা হয় ডেল ফাই দিয়ে, বা এইভাবে থাকতে পারে। এইভাবেও তোমাকে অনেক সময় প্রশ্নে বলে যে গ্রেড অফ ফাই, এটাও বোঝায় অনেক সময়, এটাও গ্রেডিয়েন্ট হিসেবে বোঝায়। আচ্ছা 3 নাম্বার দেখো একই অঙ্ক, 3 নাম্বার দেখো একই অঙ্ক, শুধুমাত্র এখানে কি বলছে যে একটা বিন্দু দেওয়া আছে, এত বিন্দুতে ক্ষেত্রটির গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তাহলে বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দু তুমি কোথায় বসাবা? এইখানে 1, বিন্দুটা কত? 1 1 -1, তাহলে এত বিন্দুতে, তাহলে এখানে এইটা বসাবা এক্স এর মান, এটা বসাবা ওয়াই এর মান, এটা বসাবা জেড এর মান, তাহলে হয়ে গেল। ঠিক আছে, জেড এর মান নাই, এটা তোমার প্রশ্ন কি যে জেড এর মান নাই? সেটাই না থাকলে নাই, মানে জেড এর মান তো আছে, তোমার এখানে জেড না থাকলে নাই, ওটা নিয়ে তোমার টেনশন নাই। তোমার যতটুকু জিনিস আছে তুমি ততটুকু মান বসাবা, তাহলে হয়ে গেল। জেড না থাকলে নাই, সমস্যা কি? ওকে, 4 নাম্বার দেখো, 4 নাম্বার হলো একই অঙ্ক। এই যে গ্রেডিয়েন্ট বের করা হয়ে গেছে, এরপরে তোমাকে বলছে যে এ ডট তারপরে গ্রেডিয়েন্ট, তাহলে এ ভেক্টরের সাথে গ্রেডিয়েন্টের যে ভেক্টরটা বের হয়েছে তাদেরকে ডট করতে হবে। ডট গুনতে করতে পারবাই? ওকে, এরপরে বাকিগুলা নিজে নিজে চেষ্টা করবা। চলো আজকে আমরা ডাইভারজেন্সে চলে যাই। ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্রের উদাহরণ কি? তড়িৎ ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র, অভিকর্ষ ক্ষেত্র, এগুলো হলো ভেক্টর ক্ষেত্রের উদাহরণ। আচ্ছা ধরো এইটা একটা সমান্তরাল পাত, যেই পাতে আমি চার্জ দিলাম পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ কতটুকু? কিউ পরিমাণে। এবং এইখানেও আরেকটা প্লেট এরকম আছে, সমান্তরাল পাত, এই সমান্তরাল পাথের ভিতরে আমি দিলাম নেগেটিভ চার্জ এবং সমপরিমাণে, এটাও কিউ পরিমাণে, মাইনাস কিউ। তোমরা ছোটবেলায় একটা জিনিস পড়ে আসছো কিনা? তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা পড়ে আসছো? তড়িৎ বলরেখা কিভাবে কাজ করে? প্লাস থেকে মাইনাসের দিকে যায়। তড়িৎ বলরেখা প্লাস থেকে বের হয়, মাইনাসের দিকে যায়, এবং তড়িৎ বলরেখা সবসময় পাশাপাশি থাকে, একটা একটাকে বিকর্ষণ করে সবসময়, এজন্য সবার জন্য দূরত্ব সেম থাকে। আচ্ছা, তাহলে এই দুইটা চার্জের ভিতরে তড়িৎ বলরেখা ক্রিয়াশীল হবে কিনা? যদি কাছাকাছি রাখা হয় তাহলে তো অবশ্যই ক্রিয়াশীল হবে, আকর্ষণ হবে। এখন তোমাকে ধরো আমি এমন একটা চশমা দিলাম, যেই চশমা দিয়ে বলরেখা দেখা যায়। যারা ফেসবুক সোশ্যাল মিডিয়া চালাও, মানে ফেসবুক না হলেও বিভিন্ন কোনো সময় এরকম কোনো ছবি দেখো নেই যে কারো মানুষের মাথার উপর দিয়ে এরকম লাল লাইন আঁকায় দেওয়া? ওটা কি জিনিস জানো না? তাইলে জানার দরকার নাই, তাহলে জানার চেষ্টা করার দরকার নাই। দেখো তাহলে এই জায়গাতে তোমাকে এখানে দাঁড় করায় দেওয়া হলো, এই জায়গাতে দাঁড় করায় দেওয়া হলো, তুমি এমন একটা চশমা পরে আসো যেই চশমা দিয়ে তুমি তড়িৎ বলরেখাগুলোকে দেখতে পাও। ঠিক আছে, এখন তুমি যদি এই তড়িৎ বলরেখাগুলোকে দেখতে পাও, তাহলে এগুলো বলরেখাগুলো কি দেখবা? প্লাস থেকে বের হয়ে চলে যাচ্ছে কোন দিকে? মাইনাসের দিকে। আচ্ছা, তোমাকে যদি এরকম এখানে একটা চার্জ, একটাই চার্জ আছে, ধরো একটা গোলক, তোমাকে এখানে একটা গোলকের সামনে দাঁড় করানো হলো, একটা বড় গোলক, তাহলে এই গোলক থেকে তুমি বলরেখাগুলোকে কি দেখবা? বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, এরকম বলরেখাগুলা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, এরকম দেখবা কিনা? আবার তোমাকে যদি দাঁড় করায় দেওয়া হয় একটা নেগেটিভ চার্জের সামনে, তখন তুমি দেখবা যে বলরেখাগুলো আর ভিতরে ঢুকতেছে, এরকম। এই জিনিসপত্রগুলাই মূলত হিসাব করা হয় ডাইভারজেন্সের মাধ্যমে। কারণ কি, যখন আমি এই চার্জগুলোর জন্য ফিল্ড ইকুয়েশন, মানে এই ক্ষেত্রের মধ্যে কি পরিমাণ চার্জ বা আকর্ষণ বল ক্রিয়াশীল, তার জন্য আমি কি পাবো? একটা ক্ষেত্র সমীকরণ পাবো, একটা ফিল্ড ইকুয়েশন পাবো। ওই ক্ষেত্র সমীকরণটাকে যখন আমি পরিবর্তন বের করব, যেমন ধরো যে এই জায়গাতে কিন্তু তড়িৎ বলরেখাগুলো একদম সমান্তরালে ক্রিয়াশীল, বাট এখানে কিন্তু তড়িৎ বলরেখাগুলো সমান্তরাল না। তাহলে এখানে যখন তুমি এই পয়েন্টে হিসাব করতে যাবা, তখন এইখানে তুমি একটা বিকর্ষণের মান পাবো একরকম। তুমি যখন একটু দূরে যাবা তখন কি বিকর্ষণ একটু কম হবে না? যখন আবার আর একটু দূরে যাবা তখন বিকর্ষণ আর একটু কম হবে।
এখন প্রশ্ন হলো যে এই তড়িৎ ক্ষেত্রটা এটা ভেক্টর ক্ষেত্র কেন? যখন আমি এই পয়েন্টে অবস্থান করব তখন ওই চার্জ আমাকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটা অক্ষ বরাবরই বিকর্ষণ করবে ত্রিমাত্রিক ব্যবস্থায়। এই বোর্ডে তো আমাদের ত্রিমাত্রিক ব্যবস্থা আঁকানো সম্ভব হয় না। যেমন এইখানে যদি আমি দ্বিমাত্রিকই চিন্তা করি এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে যখন চার্জ আমাকে বিকর্ষণ করে তাহলে তার কি এই দুই দিকে দুটো মাত্রা আছে না? কারণ আমরা ভেক্টর উপাংশে কী বলছি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই দিকে কি দুটো উপাংশ থাকে। তাহলে ঠিক সিমিলারলি যখন আমি এই জায়গাতে একটা চার্জ রাখবো এইখানে, এটা ধরো আমার ওই ক্ষেত্রের মধ্যে একটা বড় চার্জ, এখানে আমি আরেকটা চার্জকে রাখলাম, তাহলে সেই বিকর্ষণটা কী হবে? এই চার্জের সাথে এই চার্জের বিকর্ষণ হবে এবং সেটা তিন অক্ষ বরাবরই। উপরের দিকে উচ্চতা আছে, ডানে এক্স অক্ষ, আবার এদিকে গেলে ওয়াই অক্ষ। তো এই জন্য আমরা এই ক্ষেত্রটাকে বলতেছিলাম তড়িৎ ক্ষেত্র। কিন্তু তাপমাত্রাটাকে আমরা স্কেলার ক্ষেত্র কী জন্য বলছি? কারণ তাপমাত্রা পরিবর্তন হয় দিক অনুযায়ী, কিন্তু তাপমাত্রা দিক অনুযায়ী থাকে না, পরিবর্তনটা দিক অনুযায়ী হয়। মানে যখন এক জায়গা থেকে আমি আরেক জায়গায় যাব, দেখো যদি আমরা এই রুমের পুরা তাপমাত্রা হিসাব করতাম, তাহলে রুমের যখন আমি পুরা তাপমাত্রা হিসাব করব তখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তাপমাত্রা পাবো যে কোনো এক জায়গাতে। ধরো আমি যদি একটা জায়গাতে অবস্থান করি, ধরো এখানে দাঁড়ায় আছি আমি, তাহলে এই জায়গাতে যদি আমি আমার তাপমাত্রা হিসাব করতে চাই তাহলে এখানে তাপমাত্রা বের করবো কীভাবে? ওই ফিল্ড ইকুয়েশনে শুধুমাত্র মান বসাই দিলেই হলো। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর তাপমাত্রা ক্রিয়াশীল হয় না। তাপমাত্রা ওভারঅল, ধরো গতদিন আমরা যেরকম একটা ইকুয়েশন নিয়েছিলাম এরকম যদি একটা ইকুয়েশন নেই যে 4x + 3y + z এত ডিগ্রি সেলসিয়াস, এটা হলো তাপমাত্রা ধরো একটা ইকুয়েশন, কথার কথা। তো এখানে যদি আমি যে অবস্থানে দাঁড়াই আছি এই অবস্থানে আমার একটা এক্স এর মান আছে, ওয়াই এর মান আছে, জেড এর মান আছে, তিনটা অক্ষ বরাবর। এই বিন্দুর জন্য এই বিন্দুটা আমি এখানে বসাই দিলে আমি একটা নির্দিষ্ট মান পাবো এবং ওই মানটা একটা মোট মান। যেমন ধরো যদি বিন্দুটা 1 1 1 হয় তাহলে 4 3 1 তাহলে কত হয়? 8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই অবস্থানের জন্য আমার টেম্পারেচার আমি কত পাবো? 8 ডিগ্রি সেলসিয়াস। সেটা কিন্তু অক্ষ অনুযায়ী আলাদা না, মোট তাপমাত্রা কত? 8 ডিগ্রি সেলসিয়াস টোটাল। এটা স্কেলারের ক্ষেত্রে হিসাব করা যায় মোট। কিন্তু তুমি যখন ভেক্টরের ক্ষেত্রে চিন্তা করবা, ভেক্টরের ক্ষেত্রে তখন এই ইকুয়েশনটা এরকম হয়ে যাবে। যদি এটাকে আমি বলতাম তড়িৎ ক্ষেত্রের জন্য, তখন হতো 4xi। এবার যদি আমি এই বিন্দুতে, যদি এই যে বিন্দুতে আমি দাঁড়ায় আছি, যদি এই বিন্দুতে আমি চিন্তা করি যে 1 1 1 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে, তাহলে 4i3j + k। এইটাকে তুমি একবারে 8 বলতে পারবা না। এটাই হলো পার্থক্য। কারণ এই তিনটা ভিন্ন ভিন্ন দিক বরাবর ক্রিয়াশীল, তিনটা দিকে তড়িৎ প্রাবল্য কীরকম দিক বরাবর ক্রিয়াশীল মানে কি? ধরো এই যে এই ভেক্টরটার কথা যদি আমরা চিন্তা করি, যখন আমি এই পয়েন্টে এই চার্জের সাথে এই পয়েন্টে এখানে আমি একটা চার্জকে রাখলাম, ওই চার্জটা এখান থেকে ওই চার্জটার পয়েন্টের জন্য বিকর্ষণ বা আকর্ষণটা হবে তিনটা ভিন্ন দিকে তিন রকম। যে এই দিকে ধাক্কা দিবে 4 একক, ধরো যে কোনো কিছুতে 4 যদি নিউটন বলি আমরা, যদি এটা যদি প্রাবল্য নিউটন পার কুলম্ব হয়, প্রাবল্যের একক, এটা তো জানোই তোমরা। তাহলে নিউটন যদি হয় তাহলে 4 নিউটন এসে ধাক্কা দিবে কোন দিকে? এক্স অক্ষের দিকে। 4 নিউটন ধাক্কা দিবে কোন দিকে? এক্স অক্ষের দিকে। এবং ওয়াই অক্ষের দিকে কত ধাক্কা দিবে? 3 নিউটন বলে। এবং জেড অক্ষের দিকে ধাক্কা দিবে কত? 1 নিউটন বলে। কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম অক্ষ ওয়াইজ আলাদা আলাদা তাপমাত্রা ছিল না। এক্স ওয়াই জেডে এক বিন্দুতেই তাপমাত্রাটা আমরা একটা নির্দিষ্ট মান পাইছি। এখানে তো তাপমাত্রা আমাকে ধাক্কায় সরাই দিবে, বা তাপমাত্রা আমাকে এরকম হচ্ছে যে আমি দাঁড়াই আছি, এক্সের দিক থেকে একরকম বাতাস আমার গায়ে লাগতেছে, ওয়াইয়ের দিক থেকে বাতাস একরকম গায়ে লাগতেছে, এরকম কিন্তু না। ওই বিন্দুতে পুরাটা সামারি মিলে আমার তাপমাত্রা হলো 8 ডিগ্রি সেলসিয়াস ওভারঅল মিলে। কিন্তু যখন আমি বিদ্যুৎ ক্ষেত্রের কথা চিন্তা করতেছি, বিদ্যুৎ ক্ষেত্রের কিন্তু তিনটা অক্ষ বরাবর তিনটা ডিফারেন্ট হিসাব। যে যখন আমি একটা চার্জকে রাখবো, সেই চার্জের এক্স অক্ষ বরাবর বিকর্ষণ একরকম হবে, ওয়াই অক্ষ বরাবর বিকর্ষণ একরকম হবে, জেড অক্ষ বরাবর বিকর্ষণ একরকম হবে। তুমি কিন্তু এখানে একবারে বলতে পারবে না যে 8 নিউটন বিকর্ষণ 8 নিউটন, এটা কিন্তু তুমি বলতে পারবে না, কারণ তিনটা ভিন্ন দিকে 3 রকম হবে। কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে আমরা 8 ডিগ্রি সেলসিয়াস একবারে বলতে পারবো। এটা সব মিলিত অবস্থা, তাপমাত্রা এক জায়গায় স্থির আছে, আর এটা তো এই জায়গায় স্থির থাকছে না, একটা অক্ষ বরাবর এক একটা অক্ষ বরাবর এক এক রকম হচ্ছে। যখন আমি বিন্দুটাকে সরাবো, ধরো আমি এখান থেকে আরেকটা বিন্দুতে সরে গেলাম, যখন আরেকটা বিন্দুতে সরে যাব তখন আমার তাপমাত্রা, ধরো বিন্দু চেঞ্জ করে আমি এটা 2 নিলাম, তাহলে এবার তাপমাত্রা আমার কত হয়ে যাবে? 9 ডিগ্রি সেলসিয়াস একবারে
টোটাল তাপমাত্রা হলো ওই বিন্দুর জন্য 9 ডিগ্রি সেলসিয়াস। যদি আমি ওখানে মেশিন দিয়ে মাপতে যাই, ধরো তাপমাত্রা মাপার যন্ত্র দিয়ে যদি আমি মাপি, তাহলে এখানে আমি পাবো 9 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বিদ্যুৎ ক্ষেত্রের জন্য যখন আমি এদিকে 1 ঘর সরবো, তাহলে 1 ঘর সরার জন্য ওই জেড অক্ষ বরাবর বিকর্ষণই চেঞ্জ হবে 2 নিউটন। এক্স আর ওয়াই অক্ষ বরাবর বিকর্ষণ কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওই বিন্দুতে গেলে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর বিকর্ষণ যে দুটা ছিল আগে, সেই দুটা সেমই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কি জেড অক্ষ বরাবর বিকর্ষণ। এই জন্য এটাকে বলা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তাহলে মূলত বোঝার বা মনে রাখার টেকনিকটা হলো, যেই এলাকায় ভেক্টর রাশি এক্সিস্ট করে সেটা হলো ভেক্টর ক্ষেত্র, যেই এলাকায় স্কেলার রাশি থাকে সেটা হলো স্কেলার ক্ষেত্র। এখন এই পরিবর্তনগুলো হিসাব করার জন্যই মূলত আমরা ব্যবহার করে থাকি ভেক্টর অপারেটর। হ্যাঁ, ভেক্টর ক্ষেত্রের পরিবর্তন আমরা হিসাব করবো এখন। তাহলে ভেক্টর ক্ষেত্রের পরিবর্তন হিসাব করার জন্য আমার কি লাগবে? ভেক্টর ক্ষেত্র। তাহলে ভেক্টর ক্ষেত্রের জন্য কি লাগবে? ফিল্ড ইকুয়েশন। তাহলে আসো, এই যে ভেক্টর ক্ষেত্রে ফিল্ড ইকুয়েশনের জন্য আমরা অঙ্ক দিয়েই শুরু করি। গাণিতিক সমস্যা বলি আসো ডাইভারজেন্সের। প্রথমটাই দেখো 1 3xyz কিউব ডাইভারজেন্সের 1 প্লাস 2xy স্কয়ার জে, বলো তো তারপর জেড। ওকে, তাহলে এইটা হলো আমাদের এ ভেক্টর 1 নাম্বার, ডাইভারজেন্সের 1 নাম্বার। ডাইভারজেন্সের গাণিতিক সমস্যা বলি 1 নাম্বার, পাইছো না পাওনি? আচ্ছা, তাহলে এইটা কি ভেক্টর ক্ষেত্র। তুমি কিভাবে বুঝলে এটা ভেক্টর ক্ষেত্র? সমীকরণ দেখেই তো বোঝা যাচ্ছে। সমীকরণ দেখেই তো বুঝতেছো এটা একটা ভেক্টর ক্ষেত্র, কারণ কি আই জে কে আছে। দেখো আগেকার গ্রেডিয়েন্টের অঙ্কে কিন্তু আই জে কে ছিল না, তাহলে এখানে আই জে কে আছে, তার মানে এটা ভেক্টর ক্ষেত্র। এখন এই ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স বের করতে বলছে। ডাইভারজেন্স বের করা মানে হলো ওই যে তড়িৎ বলরেখা বা ফ্লাক্সের হিসাব, এটাকে ফ্লাক্সও বলে। এটা তোমরা এই শব্দ শুনবা এরপরে, ফ্লাক্স। এই ফ্লাক্স বলে তড়িৎ বলরেখার সংখ্যা, একক ক্ষেত্রফলে তড়িৎ বলরেখার সংখ্যা। এটা পরে, এখন ডিটেইলস জানার দরকার নাই। তাহলে এই ফ্লাক্স বা বলরেখার সংখ্যা মানে যদি এই ক্ষেত্রটা একটা বৈদ্যুতিক ক্ষেত্র হয়, তাহলে ওই বৈদ্যুতিক ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে পরিবর্তনটা কি হবে? তড়িৎ বলরেখার পরিবর্তন কি হবে? কাছে থাকলে, হ্যাঁ এইটা একটা ভেক্টর ফিল্ড ইকুয়েশন, আমরা যেটা বের করবো সেটা পরিবর্তন। এই তাহলে এই ভেক্টর ফিল্ড ইকুয়েশনের ভিতরে যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব, যেমন এই যে আমরা কি বললাম, এইটা হলো একটা পজিটিভ চার্জ, তুমি এইখানেও রাখতে পারো একটা চার্জকে, বা তুমি এখানে দাঁড়ায় বলরেখাগুলোকে দেখতে পারো, আবার তুমি অনেক দূরে দাঁড়ায়ও বলরেখাগুলোকে দেখতে পারো। তাহলে এই পুরা যত এলাকা জুড়ে এই পজিটিভ চার্জের ক্ষেত্র থাকবে, এই পুরা ক্ষেত্রের জন্য এই ইকুয়েশনটা খাটবে। এবার যখন তুমি তোমার পজিশন চেঞ্জ করবা, সেই অনুযায়ী তোমার হিসাবে কিভাবে চেঞ্জ হচ্ছে বলরেখাগুলো, সেই চেঞ্জটা আমরা বের করব এইটার সাপেক্ষে। ঠিক আছে, ওকে। তাহলে ডাইভারজেন্স বের করতে গেলে আমাদের করতে হবে ডট গুণ। মনে রাখবা কিভাবে? ডাইভারজেন্সের ডি থেকে ডট। তাহলে ডট গুণ কার সাথে? ভেক্টর অপারেটরের সাথে ভেক্টর ক্ষেত্রের। ডট গুণ করো, আই এর সাথে আই চলে যাবে, থাকবে কি ডেল ডেল এক্স 3xyz কিউব প্লাস ডেল ডেল ওয়াই 2xy স্কয়ার প্লাস তাহলে এবার বলো ডিফারেন্সিয়েশন কি হবে? ডিফারেন্সিয়েশনটা কি হবে? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন এক্স বাদে বাকি সবাই ঠিক থাকবে বা ধ্রুবক। তাহলে 3yz কিউব, এক্স এর ডিফারেন্সিয়েশন হবে 1 প্লাস ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব 2x ঠিক থাকবে, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y মাইনাস জেড এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন জেড এর জন্য 1। তাহমিদ বুঝতেছো? ডিফারেন্সিয়েশনের পার্টটুকু বুঝছো? কেন জানি মনে হচ্ছে বুঝতে পারোনি।
এটাই হলো আমাদের ডাইভারজেন্স, এটাই হলো আমাদের সেই পরিবর্তন। মাইনাস কোথায়? মাইনাস ছিলই ওখানে। ওয়াই স্কোয়ার, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটার পরিবর্তন স্কেলার, হ্যাঁ, কারণ এখানে আইজে আসেনি, আইজেকে স্কেলার পরিবর্তন একটা ভেক্টর। জীবনটা এরকমই, দুনিয়াটাই এমন। কারণ কি, ডাইভারজেন্স অ্যাকচুয়ালি কি বোঝায়? ডাইভারজেন্স বোঝায় যে বলরেখার পরিমাণ কি বাড়ছে না কমছে, বলরেখাগুলা কি সমান্তরাল নাকি প্রসারিত হচ্ছে, বলরেখাগুলা কি সংকুচিত হচ্ছে কিনা, বের হয়ে যাচ্ছে না ভিতরে ঢুকতেছে, এইটুকুই ডাইভারজেন্সের কাজ, শুধুমাত্র এইটুকুই বোঝানো। যেমন হ্যাঁ, এখানে কি হচ্ছে, হ্যাঁ সেটাও বুঝবো আমরা। না ঠিক আছে, তো আসার কিছু নাই। এখানে কি হচ্ছে দেখো, ডাইভারজেন্সের ধর্ম আছে কিছু। ডাইভারজেন্সের মান যদি শূন্য হয় তাহলে সেই অবস্থাটাকে বলে সলিনয়েডাল। পড়তেছে না? সলিনয়েডাল মানে হলো, সলিনয়েডাল মানে হলো ডাইভারজেন্স শূন্য। চোঙাকৃতি, এখন এই সলিনয়েডাল বা চোঙাকৃতি, চোঙাকৃতি, এই চোঙাকৃতি বা সলিনয়েডাল মানে হলো যেখানে কোনো বলরেখার অবস্থা পরিবর্তন হচ্ছে না, মানে সমান্তরালে চলবে। সলিনয়েডাল মানে হলো যেমন এই যে তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি কি দেখতেছো, বলরেখাগুলো সমান্তরালে যাচ্ছে, তার মানে এই এলাকার জন্য ডাইভারজেন্সটা শূন্য হবে। ডাইভারজেন্স শূন্য মানে হলো এখান থেকেই শূন্য বাড়াবে, এখান থেকেই মানটা শূন্য আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার ডাইভারজেন্সের মান যদি হয় পজিটিভ তাহলে আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। আর বলো দেখি, বলরেখাগুলা বের হয়ে যাওয়া বা রশ্মি বের হয়ে যাওয়াকে কি বলে? অপসারী না অভিসারী? অপসারী হবে না অভিসারী হবে? যখন বের হয়ে চলে যায় অপসারী হয় না অভিসারী হয়? তাহলে এই হ্যাঁ, মানে হলো ডাইভারজেন্সের মান যখন পজিটিভ হবে, ডাইভারজেন্সের মান পজিটিভ হওয়া মানে বলরেখাগুলো ছড়াই যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে অনেক দিকে। ওই যে আমরা যেটা বললাম এরকম, যে পজিটিভ এখান থেকে চার্জের বলরেখাগুলো বের হয়ে চলে যাচ্ছে বাইরের দিকে। হ্যাঁ, ওই লেন্সের মতোই, লেন্সের মতোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে মানে খালি আছে। তাহলে এই অপসারী কোন লেন্সে হয়? কোন লেন্সে? উত্তল না অবতল? ভালো করে চিন্তা করে বলো। অবতল। তাহলে দেখো, এই অবতলে এইভাবে আলোকরশ্মি আসে, তাহলে যদি তুমি এইখানে দাঁড়ায় থাকো তাহলে এই দিক থেকে যে আলোকরশ্মিগুলো আপতিত হবে তাদের ডাইভারজেন্স কত হবে? জিরো হবে, জিরো। কারণ এই যে সলিনয়েডাল, ডাইভারজেন্স জিরো মানে কি, যে যখন আলোকরশ্মিগুলো আসতেছে তার মানে তার ডাইভারজেন্সের মান শূন্য, কারণ এখানে কোনো চেঞ্জ হয়নি, সমান্তরালে যাচ্ছে। বুঝো ভালো করে। এবং এটা এই পাশে আলোকরশ্মিগুলো কি করবে? এই রকম করে বের হয়ে যাবে নাকি? তাহলে তুমি যদি এখানে দাঁড়ায় থেকে দেখো এই ঘটনা, তাহলে বলো দেখি এবার তোমার কাছে ডাইভারজেন্স কেমন মনে হবে দেখতে? মানে তুমি যদি এখানে ডাইভারজেন্স হিসাব করো তাহলে কিরকম পাবা? পজিটিভ পাবা। পজিটিভ, জিরোর থেকে বড়। ওই যে ডাইভারজেন্সের মান যদি পজিটিভ হয় তাহলে আয়তন বাড়বে। আয়তন বাড়া মানে অনেক জায়গা নিয়ে ছড়াই যাচ্ছে, আর আয়তন বাড়া মানে ঘনত্ব কমা। ঘনত্ব কমে যাওয়া মানে কি, অনেক জায়গা নিয়ে যখন ছড়াই যাবে তখন আস্তে আস্তে ফাঁকা যাবে, ঘনত্ব কমে আসবে। আর অপসারী হবে মানে বাইরের দিকে বের হয়ে যাবে। বুঝতেছো কিছু? আচ্ছা আসো, এটার আরও কিছু ব্যবহার আছে এই ডাইভারজেন্সের, এগুলো মিশিয়ে দিলাম। আরও কিছু ডাইভারজেন্সের ব্যবহার কি, এইটা একটা ওয়াটার লাইন, পানির পাইপ,
চেনো না? এই এদিক দিয়ে ধরো পানির প্রবাহ যাচ্ছে এই পাইপের ভিতর দিয়ে, তুমি কিভাবে বুঝবা যে এর ভিতরে পানির প্রবাহটা কেমন হচ্ছে? বড় পাইপ বলে দেখবা কেমন ভিতরে দেয়। এখন সমান্তরালে যাচ্ছে কিনা বুঝবা কিভাবে? এই এলাকার জন্য একটা আমরা ইকুয়েশন বানাবো, সেই ইকুয়েশনের ডাইভারজেন্স বের করে দেখবো। যদি ডাইভারজেন্সের মান 0 হয় তার মানে এটা সলিনয়েডাল, পানিগুলো প্রবাহিত হচ্ছে একদম সমান্তরালে, শান্ত প্রবাহ, যেটাকে বলে শান্ত প্রবাহ। বললাম যে এই পাইপের ভিতরে পানি কিভাবে চলতেছে, এখন এটা তুমি বুঝবা কেমনে? ভিতরে ঢুকে যায় তো দেখা সম্ভব না। তো এই জন্য তুমি এই পানির পুরো অংশের জন্য একটা ক্ষেত্র সমীকরণ বানাবা, ওই ক্ষেত্র সমীকরণের ডাইভারজেন্স বের করে দেখবা যে ডাইভারজেন্স 0 কিনা। যদি ডাইভারজেন্স 0 হয় তার মানে এই জায়গাতে প্রবাহটা শান্ত প্রবাহ বা স্বাভাবিকভাবেই যাচ্ছে। এর মধ্যে কোনটা ভেক্টর বানাবা কিভাবে? ফিল্ড ইকুয়েশন আসলে তোমার এখন বানানো শেখার দরকার নাই। যদি তুমি বলো যে ফিল্ড ইকুয়েশন আমি কেমনে বানাবো, ফিল্ড ইকুয়েশন কেমনে বানায়, যেমন ধরো এইটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? আমি তোমাকে এমনি নর্মালি ফিল্ড ইকুয়েশন কেমনে বানায় সেটা একটু শিখাই দিই। দেখো, ধরো তুমি এখান থেকে নওগাঁ থেকে যাত্রা করছো ঢাকা যাওয়ার জন্য, নওগাঁ থেকে। তাহলে এখন নওগাঁ থেকে যাওয়ার জন্য যদি তুমি যাত্রা করে থাকো, তুমি ধরো একদিকে নিলা টাইম আর একদিকে নিলা সরণ, এইরকম এই অক্ষের মধ্যে সময় এবং সরণ এইরকম গ্রাফ তো আঁকতে পারো না? কিভাবে আঁকবা? তুমি নিবা সময়, ধরো তুমি ঘড়ি ধরে ধরে যাচ্ছ, তোমার টার্গেট হলো প্রত্যেকটা অবস্থান যেন মিস না হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তুমি হিসাব করতে চাও। তাহলে তুমি যখন তোমার টাইম ছিল 1 সেকেন্ড, যখন তোমার টাইম ছিল 1 সেকেন্ড, তখন তোমার সরণ হয়েছে 1 মিটার। খেয়াল করো, যখন তোমার টাইম ছিল 2 সেকেন্ড, তখন তুমি দেখছো তোমার সরণ হয়েছে 4 মিটার। কোত্থেকে? রওনা দেওয়া বিন্দু থেকে, মানে নওগাঁ থেকে, যেখান থেকে তুমি রওনা দিছো। যখন তোমার টাইম গেল 3 সেকেন্ড, তখন তোমার সরণ হয়েছে ধরো 9 মিটার। এরকম এরকম করে তুমি অনেকগুলা বিন্দু কালেক্ট করলা, যেটাকে বলে ডাটা কালেকশন। অনেকগুলো ডাটা কালেকশন করার পরে তুমি ওইটাকে যখন তুমি এখানে বসাবা, দেখো 0-র পরে এইটা হলো 1 1, এরপরে তোমার বিন্দুটা আসবে কি এই বিন্দু না, 2 4, এক্স অক্ষের দিকে 2 ঘর আর এদিকে হলো 4 ঘর, এরকম। এরপরে আবার 3 9, তাহলে এদিকে 3 এদিকে 9, মানে এই অনেক উপরে। এবার যদি তুমি এটাকে যোগ করে দাও, তাহলে এইটাই হলো তোমার সেই রেখাটা, যেই রেখা অনুযায়ী তুমি যাত্রা করছো। এই রেখার সমীকরণটা কেমন হয়? y = x²। তাহলে এটাই হলো তোমার সেই ফিল্ড ইকুয়েশন পুরা জার্নির, এটাই তোমার সেই পুরা জার্নির ফিল্ড ইকুয়েশন। এখন তুমি যদি এই অবস্থায় চলতে থাকো একদম আগামী 1 বছর, তাহলে তুমি 1 বছরের যদি তুমি টাইম বসায় দাও, তাহলে তুমি y এর মান পাবা যে 1 বছরে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারতা। যে যদি তুমি 1 বছরে এই টাইম অনুযায়ী চলতে থাকো 1 বছর টাইমে, তাহলে তোমার যদি যাত্রাপথটা এরকমই হয়, কিছু চেঞ্জ না হয়, তাহলে তুমি 1 বছর সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবা। এটা আমরা পাইলাম কেমনে? এই যে প্র্যাকটিক্যাল মানগুলো থেকে। তো এইভাবে ফিল্ড ইকুয়েশনগুলো বানাইতে হয়, বুঝতে পারছো? তাহলে এইটাকেই যদি তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ হিসেবে হিসাব করতে, তাহলে তখন তোমার ওই আই জে কে দিয়ে ফিল্ড ইকুয়েশন বানাতে হতো ওইভাবে। আচ্ছা, তাহলে এইটা হলোই প্রবাহটা কি নর্মাল প্রবাহ বা শান্ত প্রবাহ হবে কি না, সেটা আমরা বুঝবো কেমনে? ডাইভারজেন্স থেকে। ওকে, ধরো তাহলে ডাইভারজেন্সের মান যদি পজিটিভ হয় তখন কি হতে পারে? এই যে এইটা হলো একটা পাইপ, এই যে এরকম ভাবে গেছে, দেখো পানি যখন এই দিক দিয়ে প্রবেশ করবে, যখন এদিক দিয়ে পানির প্রবাহটা ঢুকতেছে, দেখো এই পাশে আসে কি হবে? প্রসারিত হবে না আস্তে আস্তে? তাহলে তুমি যখন এই এলাকার জন্য ফিল্ড ইকুয়েশন হিসাব করবা, সেই মানটা কি পজিটিভ আসবে, ডাইভারজেন্স। ফিল্ড ইকুয়েশন থেকে ডাইভারজেন্স করলে সেই ডাইভারজেন্সের মানটা হবে পজিটিভ, কারণ দেখো প্রসারিত হচ্ছে, আয়তন বাড়তেছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? আবার যদি ঠিক তুমি এটাকে উল্টাভাবে চিন্তা করো, যে এদিক দিয়ে পানি আসতেছিল, আস্তে 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 এটা চিকন হয়ে এই জায়গায় চলে আসতেছে, তাহলে এইটা কি হবে? এখান থেকে তুমি ডাইভারজেন্সের মান কেমন পাবা? ডাইভারজেন্স কেমন পাবা?
লেস দেন 0, হ্যাঁ ডাইভারজেন্সটা তুমি এখানে ঋণাত্মক পাবা। ঋণাত্মক ডাইভারজেন্স মানে আস্তে আস্তে চিকন হয়ে আসতেছে, সরু হয়ে যাচ্ছে। তো ডাইভারজেন্সের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান মোটামুটি অল্প কিছু হলেও তোমাদেরকে আমি বুঝাইতে পারলাম কি না? হ্যাঁ, এগুলো একটু বোঝা কঠিন, এগুলো তোমাকে ভিজুয়াল করে বুঝতে হবে, কারণ তোমাকে এখন এগুলো হাতের সামনে আসে ধরাই দেওয়ার তো পসিবল হচ্ছে না, দেখাই দেওয়া। ঠিক আছে, দেখো তাহলে আলটিমেটলি আজকে আমরা কি পড়লাম এইটা যদি একটু সামারি করি, ওভারঅল কি পড়া হলো আজকে। গ্রেডিয়েন্ট মানে কি? যে কোনো একটা স্কেলার ক্ষেত্রের জন্য পরিবর্তন, যে কোনো একটা স্কেলার ক্ষেত্রের জন্য পরিবর্তনটাই হলো গ্রেডিয়েন্ট, এবং সেই পরিবর্তনটা আসে ভেক্টর হিসেবে, কারণ বিভিন্ন দিক অনুযায়ী হয় আলাদা। তাহলে স্কেলার ক্ষেত্রের পরিবর্তনটা হলো গ্রেডিয়েন্ট, সেটা কেমনে বের করতে হয় সেটা আমরা শিখলাম। বিন্দু দেওয়া থাকলে বিন্দু বসাবা, বিন্দু দেওয়া না থাকলে নাই। এরপরে আসো ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা হলো একটা ভেক্টর ক্ষেত্রের পরিবর্তন, একটা ভেক্টর ক্ষেত্রে। এখন দেখো ভেক্টর ক্ষেত্রের পরিবর্তন তোমার মনে হতে পারে যে ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের জন্য ডট গুণই কেন করলাম, ক্রস গুণও তো করতে পারতাম। ডট গুণ করার উদ্দেশ্যটা হলো যে ভেক্টর ক্ষেত্রে যখন পরিবর্তন হবে, ভেক্টর ক্ষেত্রের পরিবর্তন ভেক্টরের মধ্যে কি থাকে, মান ও দিক থাকে। তাহলে ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনটা কি মান ও দিক অনুযায়ী হবে। তাহলে মান ও দিক অনুযায়ী হওয়ার কারণে এখানে যেটা আমরা পাচ্ছি এইটা হলো কিছু স্পেসিফিক ক্যাটাগরির জন্য, যেখানে শুধু মান হলেই হয়, দিকের দরকার নাই। যেমন সেই স্পেসিফিক ক্যাটাগরিগুলো কী কী, ক্যাটাগরিগুলো কী কী? আয়তন কেমন হবে, তাহলে আয়তন কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। এই জন্য আয়তন বের করতে গেলে বা আয়তনের পরিবর্তন বের করার জন্য আমরা ডট গুণ ইউজ করছি, কারণ আমরা জানি ডট গুণ থেকে কী পাওয়া যায়, স্কেলার পাওয়া যায়। তারপরে ঘনত্ব, স্কেলার রাশি। তারপরে হলো এই যে প্রসারিত হবে না সংকুচিত হবে, অভিসারী হবে না অপসারী হবে। তাহলে ওগুলো তো শর্ত লেখাই হলো না, আরেকটা যদিও লেখা আছে শীটের মধ্যে, এগুলো সবই। যদি লেস দেন হয় তাহলে লেস দেন হলে কি হবে, উল্টাটা, আয়তন কমবে, ঘনত্ব বাড়বে, তাহলে অভিসারী হবে। এগুলো সব লেখা আছে, এগুলা সবই লেখা আছে। দেখো এই শীটের মধ্যে দেখো এই যে ডাইভারজেন্সের নিচে দেখো ডাইভারজেন্সের ভৌত ধর্ম লেখা আছে। ডাইভারজেন্সের ভৌত ধর্ম 1 নম্বরে কি বলছে দেখো, ডাইভারজেন্স দ্বারা একক আয়তনে কোনো দিকরাশির মোট কতটুকু ফ্লাক্স কোনো বিন্দু অভিমুখী বা অপসারিত হচ্ছে তা প্রকাশ করে। ভাষাটা মনে একটু কঠিন লাগলো, ওই যে ওটাই হয়ে গেল, মিশাই দিলাম। ফ্লাক্স মানে হচ্ছে তড়িৎ বলরেখা। এই যে কেবলই ফ্লাক্স লিখে দিলাম না, যে ফ্লাক্স তোমরা পড়বা পরে, এই যে এটাই হলো ফ্লাক্স। এই ফ্লাক্স হলো তড়িৎ বলরেখার সংখ্যা একক ক্ষেত্রফলে, ওটা আমরা পরে পড়বো, এখন ওটা নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই। তাহলে ফ্লাক্স মানে হলো এই যে বলরেখা, বলরেখাগুলো যে বের হচ্ছে সেটা কি বাইরের দিকে বের হবে না ভিতরে ঢুকবে, বের হলেও কোন দিক দিয়ে বের হচ্ছে বা কীভাবে বের হচ্ছে, এটা প্রকাশ করে কি ডাইভারজেন্স। ডাইভারজেন্সে বলছে যে ডেল ডট ভি, যদি ভি একটা ভেক্টর ক্ষেত্র হয়, বা ডিআই ভি অফ ভি ভেক্টর, এইভাবেও লেখা যায়। ডাইভারজেন্সকে তোমাকে বাংলায় বলতে পারে ডাইভারজেন্স নির্ণয় করো, অথবা বলতে পারে এই ডট গুণ এটা নির্ণয় করো, অথবা বলতে পারে এটা নির্ণয় করো, একই কথা। সামারি তো বলছে এগুলা। আমরা ডাইভারজেন্স যে পড়লাম, তো ডাইভারজেন্সের যে ধর্ম সেই ধর্মগুলোই বলতেছি। ডাইভারজেন্সের ধর্ম আলটিমেটলি কি, যে ডাইভারজেন্স কিভাবে কাজ করে। ডাইভারজেন্স কাজ করে এইভাবে যে একটা বলরেখা তড়িৎ বলরেখা বের হচ্ছে নাকি ভিতরে ঢুকতেছে, আয়তন প্রসারিত হবে নাকি সংকুচিত হবে, ঘনত্ব বাড়বে নাকি কমবে, এগুলো কাজই হলো ডাইভারজেন্সের। ডাইভারজেন্স আমরা বের করব কিভাবে, ডট গুণ করে। এখন এই ডট গুণ করে বের করার জন্য এইভাবেও বের করতে বলতে পারে, এইভাবেও বের করতে বলতে পারে, বা বাংলায় বলতে পারে ডাইভারজেন্স নির্ণয় করো, এইটাও বলতে পারে। এটাই বলতেছি আমি এখানে ধর্মগুলাই। তারপরে দেখো 2 নম্বর ধর্ম, ডাইভারজেন্সের মান ধনাত্মক হলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, ঘনত্বের হ্রাস ঘটে। 3 নম্বর ধর্ম, ডাইভারজেন্সের মান ঋণাত্মক হলে আয়তনের সংকোচন ঘটে, ঘনত্ব বৃদ্ধি পায়, তাহলে আয়তন কমলে ঘনত্ব বাড়বে। 4 নম্বরে বলছে মান শূন্য হলে আগত নির্গত ফ্লাক্স সমান হবে। ওই যে দেখো ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল, এই যে আগত নির্গত মানে যেই ফ্লাক্স বা বলরেখা আসতেছে এটা বের হয়ে যাচ্ছে, এটা কি সমান হবে, সমান ও সমান্তরাল, বুঝতেছো মিসবা? 5 নম্বর দেখো, কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টর ক্ষেত্রকে বলা হয় সলিনয়েডাল। এগুলো হলো ধর্ম। তো এগুলোই আমরা আলোচনা করলাম, যে ডাইভারজেন্স আমরা কেমনে বের করব, ডট গুণ করে বের করব, এবং ডাইভারজেন্স বের করার পরে যেই মানগুলো আমরা পাবো সেটা কি কাজে লাগবে, সেটা আমরা কি জন্য বের করব, সেগুলোই লেখা আছে এখানে।
বা বের করার পরে সেটা দেখে আমি কি সিদ্ধান্ত নিব, যেখানে কি ঘটলো। তারপর দেখো গাণিতিক সমস্যা বলি। গাণিতিক সমস্যাগুলির মধ্যে 1 নাম্বারটা তো আমরা সলভ করলামই, 2 নাম্বারটা একই অঙ্ক, জাস্ট বিন্দু দেওয়া আছে, বিন্দু বসাই দিবা এক্স ওয়াই জেড এর মান। 3 নাম্বারটা পি এর মান কত হলে এত ভেক্টরটি সলিনয়েড হবে। তাহলে এটা কেমনে করবা? পি এর মান কত হলে, হ্যাঁ ডাইভারজেন্স বের করবা এবং সেটা সমান সমান 0, সেখান থেকে পি এর মান বের হবে। তাহলে দেখো একবারে করি, তাহলে বলো দেখি একবারে ডাইভারজেন্স কত হবে? একবারে বলতে পারবা? পারবা, চেষ্টা করলে পারবা। দেখো আয়ের সহগের সাথে আয়ের সহগ, তাহলে এখানে আয়ের সাথে কি আছে? এক্স প্লাস 3y, আর ডেলের মধ্যে আয়ের সাথে কি থাকে? ডেল ডেল এক্স, তাহলে এক্স প্লাস 3y, এই তো এটুকুই আসবে না ডট গুণ করলে। এরপরে দেখো এখানে আছে পি ওয়াই মাইনাস জেড, তাহলে ডেল ডেল ওয়াই পি ওয়াই মাইনাস জেড প্লাস ডেল ডেল জেড, তাহলে এখানে কি আছে? এক্স মাইনাস 2z ইজ ইকুয়াল 0, কারণ বলে দিছে কি ক্ষেত্রটা সলিনয়েড হবে। এবার বা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এখানে হবে 1 প্লাস 0, কারণ এখানে ও এক্স নাই, প্লাস ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এখানে পি মাইনাস 0, প্লাস জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এটা 0 মাইনাস 2 সমান 0। তাহলে পি ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারছো? এই তাহলে আজকে আমরা কার্ল ধরতে পারলাম না, আগামী দিন আমরা কার্ল আলোচনা করবো, তাহলে শেষ হয়ে যাবে। তারপরে কার্ল শেষ হয়ে গেলে আমাদের ভেক্টর শেষ হয়ে যাবে। আচ্ছা।